আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। মাদারীপুরে গাড়ি চাপায় ৩ জন নিহত, মহাসড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ, ব্যাপক ভোগান্তি। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি রেস্তোরাঁ ব্যবসায়ীদের। ইরানের সরকারের সমর্থনে রাস্তায় নামল লাখো সমর্থক। প্রেসিডেন্টের নেতৃত্বে ব্যাপক শোডাউন, নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশনা যুক্তরাষ্ট্রের। ক্রিকেট নিয়ে টানাপোড়েনে লাভবান হবে না বাংলাদেশ, ভারতের কেউ, ধারণা বিশ্লেষকের। কূটনীতির চেয়ে রাজনৈতিক উদ্যোগে জোর দেওয়ার পরামর্শ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। মাদারীপুরে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেছে ভ্যানের ৩ আরোহীর, আহত হয়েছে একজন। সকালে সদরের মোস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কাভার্ড ভ্যানটি ৩ চাকার বাহনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এদিকে দুর্ঘটনায় হতাহতের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। মহাসড়কের আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে বন্ধ রয়েছে যান চলাচল, আটকে পড়েছে অনেক যানবাহন। সিআইডি ও অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধার করতে চালু করা হয়েছে মুন অ্যালার্ট ও টোল ফ্রি হেল্পলাইন 13219। মঙ্গলবার সকালে মালিবাগ সিআইডি সদর দফতরে এটি উদ্বোধন করা হয়। এ সময় সিআইডি প্রধান বলেন, কোনো বাচ্চা হারিয়ে গেলে এই অ্যালার্টের মাধ্যমে হারানো শিশু বাচ্চার সব তথ্য পুলিশ স্টেশন, ফেসবুক, টুইটার, এটিএম বুথ, মেট্রো রেল সহ সব জায়গায় দ্রুত ছড়িয়ে দেওয়া হবে। সিআইডি প্রধান বলেন, প্রথম 3 ঘন্টার মধ্যে খুঁজে বের করার জন্য কাজ করবে তারা। এ সময় শিশু অপরাধ দমনে কার্যকর উদ্যোগের কথা জানান সিআইডি প্রধান। বলেন, মোবাইলে কোনো বাচ্চার সেক্সুয়াল ছবি তুললেই সেটারও অ্যালার্ট চলে যাবে সিআইডির হাতে। এ সময় সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাজ করার কথা বলেন তিনি। পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে অপরাধ নিয়ন্ত্রণে এগিয়ে আসার আহ্বান করেন সিআইডি প্রধান। মিসিং চিলড্রেন সেল যেটা থাকবে এখানে সিআইডিতে থাকবে, এবং আপনারা জানেন যে একটি টোল ফ্রি হটলাইন নাম্বার কিন্তু তাদের জন্য করা হয়েছে 13219। সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই নাম্বারে ফোন করতে পারবে, 24/7 কিন্তু এটা থাকবে। আমরা পুলিশের যে 999 এটার সাথে ইয়া করে রাখবো, তার পাশাপাশি 333, 109, 1098 সকলগুলোকে আমরা ইন কোর্স অফ টাইম আমরা একত্রিত করব। রমজান সামনে রেখে বাড়ছে ভোগ্যপণ্যের আমদানি। দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সব আড়তে মজুদ পর্যাপ্ত। পাইপলাইনে আছে আরও অনেক চালান। ছোলা, মটর সহ অনেক ভোগ্যপণ্য চাহিদার চেয়ে বেশি আমদানি হয়। রমজানে সংকট হবে না বলছেন ব্যবসায়ীরা। বছর রমজানে ভোগ্যপণ্যের চাহিদা বাড়ে। কয়েক মাস আগে থেকে শুরু হয় আমদানি। চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়ে বেশিরভাগ ভোগ্যপণ্য প্রথমে আসে খাতুনগঞ্জে। সবচেয়ে বেশি আমদানি হয় ছোলা। খাতুনগঞ্জে প্রায় সব আড়তে দেখা গেছে পর্যাপ্ত মজুদ। আমদানি ও সাপ্লাই চেইনের কয়েক মাসের চিত্র বলছে এবার নেই সরবরাহ সংকটের সম্ভাবনা। এবার ভোজ্য তেল, চিনি, ছোলা, মটর ও মশলাসহ 10 পণ্য আমদানিতে নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে আমদানি বেড়েছে, আন্তর্জাতিক বাজারেও বুকিং রেট কম বলছেন ব্যবসায়ীরা। অস্ট্রেলিয়াতে আপনার ছোলার দামটা কমে গেছে অলরেডি। আগে যে ছোলা আমরা প্রতি টন ইম্পোর্ট করতাম আপনার $650, বর্তমানে সেটা 480 থেকে $500 মধ্যে দাঁড়িয়েছে। তো এলসি অ্যাভেলেবেল হয়েছে, মালও অ্যাভেলেবেল আছে। বাজার এই ইরান এখন পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তাল। দেশজুড়ে সরকার বিরোধী আন্দোলনের প্রতিবাদে সড়কে নেমেছে সরকারপন্থী লাখো মানুষ। বিক্ষোভে অংশ নিয়ে দেশব্যাপী সহিংসতার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চলমান আন্দোলনে 650 প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। হাসপাতালের মর্গগুলোতে জমেছে মরদেহের স্তূপ। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানে হামলার বিষয়টি বিবেচনায় থাকলেও আলোচনার পথ খোলা রেখেছে যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরানের ইনকিলাব স্কোয়ারে জনতার সাথে সামিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত 2 সপ্তাহের লাগাতার বিক্ষোভ সহিংসতার প্রতিবাদে হাজার হাজার মানুষের সাথে র্যালিতে অংশ নিয়েছেন তিনি।
ইরান সরকারের সমর্থনে হওয়া র্যালিতে পেজেশকিয়ান ছাড়াও অংশ নেন প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি, ভাইস প্রেসিডেন্ট রেজা আরেফ সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই দিন ইরানের বুশের খোরাসান, ইস্ফাহান, গিলান, সিস্তান বালুচিস্তান, বন্দর আব্বাস, চাহার মাহাল সহ বহু স্থানে বিক্ষোভ করে সরকারপন্থীরা। কয়েকদিনে টানা ব্ল্যাকআউটের পর সোমবার কিছুটা স্বাভাবিক হয়েছে ইন্টারনেট পরিস্থিতি, আর তাতেই প্রকাশ পাচ্ছে বিক্ষোভকারীদের তাণ্ডবে ক্ষয়ক্ষতির চিত্র। পাশাপাশি হাসপাতালগুলোয় নিরাপত্তা বাহিনীর গুলিতে আহতদের ভিড়, মর্গগুলোতে জমেছে মরদেহের স্তূপ। বিক্ষোভ দমনে দেশজুড়ে ধরপাকড়, হামলা অব্যাহত রেখেছে ইরানের নিরাপত্তা বাহিনী। যুক্তরাষ্ট্র বলছে বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে হামলার বিষয়টি এখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবেচনাধীন, তবে আলোচনার মাধ্যমে সমাধানকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের টেবিলে সব বিকল্পই থাকে, সেগুলোর মধ্যে বিমান হামলাও একটি। তবে কূটনীতি প্রেসিডেন্টের প্রথম পছন্দ। ইরানি শাসকরা প্রকাশ্যে যা বলছেন তা তাদের ব্যক্তিগতভাবে পাঠানো বার্তার চেয়ে সম্পূর্ণ আলাদা। আইপিএলে মোস্তাফিজের খেলা বাতিলকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন সমাধানে কূটনৈতিক নয়, রাজনৈতিক উদ্যোগ জরুরি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, এই সংকটে ঢাকা বা দিল্লি কোনো পক্ষেরই লাভবান হওয়ার সুযোগ নেই। তাদের ধারণা, বাংলাদেশ ভারত সম্পর্ক বিদ্যমান অবস্থার চেয়ে আরও বেশি খারাপ হলে তার জন্য ভুগতে হবে দুপক্ষকেই। গত ডিসেম্বরের আইপিএলের নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বিনা মেঘে বজ্রপাতের মতো নিরাপত্তার অজুহাতে তাকে হঠাৎই বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তাৎক্ষণিক প্রতিবাদে আসছে টি-20 বিশ্বকাপ ভারতে না খেলার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসলেও 22 গজের উত্তাপ এখন রাজনৈতিক মাঠে। 5 আগস্টের পর টানাপোড়েনে ঢাকা দিল্লির সম্পর্কে নাই নতুন মোড়, যার দায় আসলে কার? মুস্তাফিজকে কেন্দ্র করে যে সংকটটা তৈরি হয়েছে সেটা মোটেও কাম্য নয়, এবং এই ক্ষেত্রে আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় রাজনীতিতে যেই ধরনের একটা দায়িত্বশীলতা থাকা দরকার ছিল সেটার অভাব আছে। এটা আমাদের অপ্রয়োজনীয় মনে হয় যে এটা করার দরকার ছিল না, এটা অহেতুক একটা উস্কানিমূলক কাজ হয়েছে। তো কাজেই বাংলাদেশ ভারত সম্পর্কে যেটা বললেন, এখনকার যে বাস্তবতা, তাতে খুব সাবধানে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে বলে আমার ধারণা। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখান থেকে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ক্রমাগত মন্তব্যে দুই দেশের মধ্যে দূরত্ব বাড়ছে। এ অবস্থায় ক্রিকেট কি রাজনৈতিক সংকট আরও বাড়াচ্ছে? প্রশ্ন ছিল বিশ্লেষকদের কাছে। আমার ধারণা সম্পর্কটা খারাপ যাক বা একটু নিচে যাক বা জন উত্তেজনায় তৈরি হোক, এটা বোধহয় কেউই চায় না। বাংলাদেশের সরকারও চায় না, ভারত সরকারও চাইবার কথা নয়। আমি মনে করি যে রাজনৈতিক বার্তা খুব বড় রকমের